ওয়েলকাম ওয়েলকাম টু এইচডি এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমরা যেটি আলোচনা করব সেটি হলো ভারতের সংবিধান সম্পর্কিত একটি বিষয়, যেটি হচ্ছে 450+ ধারার মধ্যে থেকে বাছাই করা সর্বাধিক কমন আর্টিকেলের একটি ব্লুপ্রিন্ট। অর্থাৎ আজকের এই ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হবে গুরুত্বপূর্ণ যে আর্টিকেলগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ যে ধারাগুলো রয়েছে, যেগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বারবার বারবার রিপিট হয়েছে এবং যেগুলো মোস্ট 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 ইম্পর্ট্যান্ট সেগুলো আলোচনা করা এবং তাদের সম্পর্কে বিশদে ব্যাখ্যা দেওয়া এবং যেগুলো এই পিডিএফের মধ্যেও নেই সে গুরুত্বপূর্ণ কথাগুলো বলা। তো সেগুলো আমি বলবো, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি স্কিপ না করে ভালোভাবে শুনবে এবং যেগুলো বলবো সেগুলো খাতায় নোট করবে, ঠিক আছে? কারণ আজকের ক্লাসটি তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। এবং আজকের ক্লাসটি তোমরা যদি করে নিয়েছো তাহলে কিন্তু তোমাদের অনেক হেল্প হবে। তো প্রত্যেকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করবে এবং অবশ্যই যারা আমাদের চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। এবং প্রত্যেকের কাছে একটা অনুরোধ থাকবে, ক্লাসটি প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং লাইক ও কমেন্ট করতে ভুলো না। চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, সংবিধানের মূল কাঠামো 5টি স্তম্ভ রয়েছে। সংবিধানের মূল কাঠামোর 5টি স্তম্ভ রয়েছে। কি কি সে 5টি স্তম্ভ? প্রথমে দেখতে পাচ্ছি রাষ্ট্র ও নাগরিক, যেটি লেখা আছে 1 থেকে 11 নং আর্টিকেল। মানে আর্টিকেল 1 থেকে 11-এর মধ্যে আমরা দেখতে পাবো রাষ্ট্র ও নাগরিককে। রাষ্ট্র ও নাগরিক সম্পর্কিত বিষয় দেখতে পাবো আমরা আর্টিকেল 1 থেকে 11-এর মধ্যে। তারপর দেখতে পাচ্ছি মৌলিক অধিকার ও কর্তব্য, আর্টিকেল 12 থেকে 51 অর্থাৎ মৌলিক কর্তব্য আর মৌলিক অধিকার। মৌলিক অধিকার কি? মৌলিক অধিকার মানে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। তৃতীয় ভাগে পার্ট থ্রি তৃতীয় ভাগে 12 থেকে 35 নম্বর ধারায় আমরা কিন্তু মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে জানতে পারি। এবং মৌলিক কর্তব্য, যাকে বলছি আমরা ফান্ডামেন্টাল ডিউটিস, সেই ফান্ডামেন্টাল ডিউটি সম্পর্কে চতুর্থর ক ভাগ অর্থাৎ পার্ট 4A, চতুর্থর ক ভাগে 51 ক বা 51 নম্বর ধারায় বর্ণিত আছে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য, ঠিক আছে? তারপরে দেখো শাসন ও আইন বিভাগ। শাসন ও আইন বিভাগ কি? শাসন বিভাগ দেখতে পাবো আমরা 51 থেকে 78 নম্বর ধারা, আর আইন দেখতে পাবো আমরা 79 থেকে 122 নম্বর ধারা। এখানে আর্টিকেলস 52 থেকে 123 দেওয়া রয়েছে। তো যেগুলো বলছি সেগুলো কিন্তু প্রত্যেকে শুনবে এবং নোট ডাউন করবে। তারপরে দেখো বিচার ব্যবস্থা ও প্রতিষ্ঠান, আর্টিকেলস 124 থেকে 343। তারপরে দেখো জরুরি অবস্থা ও সংশোধন, যেটি রয়েছে আর্টিকেলস 352 থেকে 368। অর্থাৎ ভারতীয় সংবিধানের, ভালো করে জিনিসটা শুনো এখানে, ভারতীয় সংবিধানে জরুরি অবস্থা 18 নং অংশ বা পার্ট XVIII অর্থাৎ 18 নং পার্টে বা 18 নং অংশের 352 থেকে 360 নম্বর ধারায় বর্ণিত আছে। এবং সংবিধান সংশোধনের পদ্ধতি সেটা কিন্তু XX 20 নম্বর অংশের পার্ট XX অর্থাৎ 20 নম্বর পার্টে 368 নম্বর ধারায় বর্ণিত আছে, ঠিক আছে? এই ছিল জরুরি অবস্থা ও সংশোধন। তো 5টি স্তম্ভ আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসবো আমরা নেক্সট। দেখো 5টি স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভ সম্পর্কে বিস্তারিত আলোচনা। প্রথম স্তম্ভে রয়েছে ভূখণ্ড এবং নাগরিকত্ব। সেই ভূখণ্ড এবং নাগরিকত্ব আমরা বাম দিকে দেখতে পাচ্ছি ভূখণ্ড সম্পর্কে আছে এবং ডান দিকে দেখতে পাচ্ছি নাগরিকত্ব সম্বন্ধে আছে। তো ভূখণ্ড সম্পর্কে কি বলেছে? আর্টিকেল 1-এ আছে কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম। তাহলে আর্টিকেল 1-এ আমরা কি পাই? আর্টিকেল 1-এ আমরা পাই কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম। আর্টিকেল 2 আমরা কি পাই? নতুন রাজ্য গঠন। নতুন রাজ্য গঠনের যে বিধান সেটি রয়েছে আর্টিকেল 2-তে। এবং নতুন রাজ্যের গঠন পদ্ধতি, সীমানা নির্ধারণ এবং নামকরণ, এগুলো রয়েছে আর্টিকেল 3 নম্বরে। এবং আর্টিকেল 4-এ রয়েছে নতুন রাজ্যের আইন রচনা। আর্টিকেল 4-এ রয়েছে নতুন রাজ্যের আইন রচনা। তাহলে ভূখণ্ড থেকে এই আর্টিকেল 1, 2, 3, 4 সম্পর্কে ভালো করে বুঝতে পেরেছো আশা করি। আর্টিকেল 1 থেকে 4-এর মধ্যে কী কী রয়েছে বলে দিলাম। এবং ডান দিকে দেখতে পাচ্ছি আমরা নাগরিকত্ব, খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে মনে রাখবে। আর্টিকেল 5 থেকে 11-এর মধ্যে রয়েছে নাগরিকত্ব। আর্টিকেল 5 থেকে 11-এর মধ্যে রয়েছে নাগরিকত্ব, ঠিক আছে? তো এই ছিল কিন্তু প্রথম স্তম্ভ, ভূখণ্ড এবং নাগরিকত্ব। চলে আসবো আমরা নেক্সট দেখো, যাকে আমরা বলে থাকি নাগরিকের রক্ষা কবচ, যেটা হচ্ছে আমাদের মৌলিক অধিকার। নাগরিকের রক্ষা কবচ, মৌলিক অধিকার। মৌলিক অধিকারে আমাদের কটি অধিকার রয়েছে? আমাদের একটা কথা ভালো করে মনে রাখবে, প্রাচীন সংবিধানে মৌলিক অধিকার তখন ছিল 7টি।
ঠিক আছে, কিন্তু বর্তমানে সেটা হচ্ছে 6টি, এবং কোনটি বাদ গেছে সেটা আমরা জানবো। ঠিক আছে, এবং মৌলিক কর্তব্য যদি বলি, মৌলিক কর্তব্য রয়েছে আমাদের 11টি। তাহলে মৌলিক অধিকার যে বর্তমানে 6টি রয়েছে, সেই 6টি মৌলিক অধিকার আমরা জানবো এক এক করে। তাই দেখো লেখা আছে মৌলিক অধিকার পার্ট 1, এবং পার্ট 1-এ আমরা কী কী পাবো? প্রথম দুটি মৌলিক অধিকার, যেটাকে প্রথম হচ্ছে সাম্যের অধিকার এবং দ্বিতীয় হচ্ছে স্বাধীনতার অধিকার। তাহলে প্রথমে আমরা দেখবো সাম্যের অধিকারে কী কী বলা আছে এবং স্বাধীনতার অধিকারে কী কী গুরুত্বপূর্ণ আছে। আর্টিকেল 12 থেকে 35 দেখো মৌলিক অধিকার এখানে লেখা আছে। ঠিক আছে, তাহলে দেখো সাম্যের অধিকার। সাম্যের অধিকারে প্রথমে রয়েছে আর্টিকেল 14, আইনের চোখে সবার সমান অধিকার এবং সমান সংরক্ষণের ব্যবস্থা। তাহলে আর্টিকেল 14 কী রয়েছে এটা কিন্তু ভালো করে মনে রাখবে, আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু ভালো করে বুঝেন। আর্টিকেল 15C দেখো লেখা আছে মহিলা এবং শিশুদের জন্য যানবাহনের সিট সংরক্ষণের ব্যবস্থা। আর্টিকেল 16-তে লেখা আছে দেখো সরকারি চাকুরির ক্ষেত্রে সবার সমান সুযোগের ব্যবস্থা। এবং আর্টিকেল 17 খুব গুরুত্বপূর্ণ, অস্পৃশ্যতা দূরীকরণ বা অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি সম্পর্কে আলোচনা করা আছে আর্টিকেল 17-তে। এবং আর্টিকেল 18-এ কী আছে দেখো, বিদ্যা বিষয়ক বা সামরিক খেতাব ছাড়া রাষ্ট্র অন্য কোনো খেতাব দান করতে পারবে না, রাজা, মহারাজা, পণ্ডিত ইত্যাদি বিলোপ। এটা রয়েছে আর্টিকেল 18-তে। তো এই ছিল সাম্যের অধিকার। এবারে যদি আমরা দেখি স্বাধীনতার অধিকার, স্বাধীনতার অধিকারে প্রথমে রয়েছে আর্টিকেল 19। আর্টিকেল 19-এ কী রয়েছে? বাক স্বাধীনতার অধিকার, গুরুত্বপূর্ণ। এবং আর্টিকেল 20-তে রয়েছে অপরাধীর অপরাধ সংক্রান্ত 3টি অধিকারের কথা, এটি রয়েছে আর্টিকেল 20-তে। আর্টিকেল 21-এ রয়েছে জীবনের নিরাপত্তা ও ব্যক্তিগত স্বাধীনতার কথা উল্লেখ আছে আর্টিকেল 21-এ। এবং আর্টিকেল 21-এর এতে খুব ইম্পর্ট্যান্ট, এটিতে রয়েছে শিক্ষার অধিকার, আর্টিকেল 21-এর এ। এবং আর্টিকেল 22-এ রয়েছে গ্রেফতার ও আটক সংক্রান্ত কিছু অধিকার এখানে বলা আছে আর্টিকেল 22-এ। তো নাগরিক রক্ষা কবচ মৌলিক অধিকার পার্ট 1-এ আমরা দুটি অধিকার সম্পর্কে জানলাম, একটি হলো সাম্যের অধিকার এবং স্বাধীনতার অধিকার। এবার আমরা পার্ট 2-তে আসবো। দেখো পার্ট 2-তে নাগরিকের রক্ষা কবচ মৌলিক অধিকার পার্ট 2, এখানে আমরা আরও দুটি ধারা সম্পর্কে জানবো। দেখো প্রথমে রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার। বাম দিকে শোষণের বিরুদ্ধে অধিকারে কী বলা আছে দেখো, দুটি ধারা আছে। একটি হলো আর্টিকেল 23, যেটাকে বলছে মানুষ কেনা বেচা বন্ধ করা এবং জোর করে কাজ করানো বন্ধ করার ব্যবস্থা রয়েছে আর্টিকেল 23-এ। এবং তারপরেই আর্টিকেল 24-এ রয়েছে শিশু শ্রম বন্ধ করা। শিশু শ্রম নিষিদ্ধ করা হয়েছে কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল 24। তারপরে দেখো ডান দিকে রয়েছে ধর্মীয় স্বাধীনতা। ধর্মীয় স্বাধীনতায় কী আছে? আর্টিকেল 25 থেকে 28-এর মধ্যে বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেমন ধর্মবিশ্বাস, ধর্মানুষ্ঠান ও ধর্মপ্রচারের অধিকার দেওয়া হয়েছে এখানে। ক্লিয়ার? এবারে দেখো যেটা বলছিলাম যে আগে ছিল 7টি, তাহলে এখন 6টি কীভাবে হলো? দেখো 1978 সালে 44তম সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। সম্পত্তির অধিকারে আগে ছিল আর্টিকেল 31(1), এবং সেই সম্পত্তির অধিকার আগে ছিল এই ধারায় মৌলিক অধিকার ছিল, কিন্তু বর্তমানে এটি মৌলিক অধিকার নয়, বর্তমানে এটি আর্টিকেল 300(a). আর্টিকেল 300(a) হয়ে গেছে সম্পত্তির অধিকার। তাই সম্পত্তির অধিকারকে বর্তমানে 300(a) ধারায় নিয়ে যাওয়া হয়েছে। কত সালে কত নম্বর সংশোধনের মাধ্যমে বাদ দেওয়া হয় সেটাও বলে দিলাম। তাহলে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটি যত লম্বাই হোক না কেন, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমাদের উপকার হবে। ঠিক আছে, কারণ এরকম গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা কিন্তু ইউটিউবে সচরাচর পাবে না। ঠিক আছে, চলো নেক্সট আমরা আসবো। তারপরে দেখো তার আগে বলে দিই যে এছাড়াও আমাদের কিন্তু আরও দুটো মৌলিক অধিকার আমরা জানি। সে দুটো কী কী? দেখো 6টি মৌলিক অধিকার, তার মধ্যে আমরা 4টি পড়লাম, এবং আর দুটি রয়েছে। 5 নম্বর হলো সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, যেটি ধারা 29 থেকে 30-এর মধ্যে রয়েছে। এবং 6 নম্বর বা শেষ আমাদের যেটা বর্তমানে মৌলিক অধিকার আছে সেটা হলো সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যেটা ধারা 32 রয়েছে। এবং ধারা 32-কে আমাদের ডক্টর B.R. আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা বলেছেন, হার্ট অ্যান্ড সোল বলেছেন ধারা 32 বা আর্টিকেল 32-কে। এবং এই আর্টিকেল 32-এ সংবিধানের মৌলিক অধিকার প্রতিবিধানের জন্য সুপ্রিম কোর্ট 5 রকমের লেখ বা রিট বা নির্দেশ জারি করতে পারে। 5 রকমের লেখ বা রিট কত নম্বর ধারা জারি করতে পারে? আর্টিকেল 32। এবার 5টি রিট বা নির্দেশ কী কী? দেখো প্রথমে রয়েছে হ্যাবিয়াস কর্পাস, যেটা বন্দি প্রদর্শন। দ্বিতীয় রয়েছে ম্যান্ডামাস, যেটা পরমাদেশ। তৃতীয় রয়েছে প্রহিবিশন, যেটা নিষেধাজ্ঞা। চতুর্থ রয়েছে সার্টি ওরারি, যেটা হলো উৎপ্রেষণ। এবং পঞ্চম রয়েছে কো ওয়ারেন্টো, যেটা হলো অধিকার পৃচ্ছা। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? চলো এবারে আসবো নেক্সট। এবারে দেখো নেক্সট রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি ও কর্তব্য, ডিপিএসপি, যেটা আমাদের পার্ট 4-এ রয়েছে, এবং ডিউটিস রয়েছে। ঠিক আছে,
এবারে দেখো প্রথমে স্থানীয় শাসন রয়েছে আর্টিকেল 40, যেটাতে বলা আছে গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থা। এছাড়াও আমি কিছু বলছি, সেগুলো ভালো করে বোঝো। দেখো আর্টিকেল 40-এ ভারতীয় রাজ্যগুলি গ্রাম পঞ্চায়েতগুলিকে স্বশাসনের একটি একক হিসেবে কাজ করার ক্ষমতা ও কর্তৃত্ব প্রদানের জন্য প্রয়োজনীয় বিধানসহ সংগঠিত করার পদক্ষেপ গ্রহণ করেছে আর্টিকেল 40 নম্বর ধারায়। তাহলে এটা হচ্ছে আর্টিকেল 40 নম্বর ধারায় আমরা পেলাম। এবার তারপর দেখো জনকল্যাণ, যেটা রয়েছে আর্টিকেল 41-এ বলা হয়েছে বেকার ও বার্ধক্য ভাতা, আর্টিকেল 45-এ বলা হয়েছে অবৈতনিক বাধ্যতামূলক শিশু শিক্ষা, এবং আর্টিকেল 47-এ বলা হয়েছে রাজ্যে মদ নিষিদ্ধ করার নির্দেশ। ওকে, তারপরে দেখো পরিবেশ ও ঐতিহ্য। এই পরিবেশ ও ঐতিহ্যের মধ্যে আর্টিকেল 48-এর এতে আছে পরিবেশ, বন এবং বন্যপ্রাণীর রক্ষা, এবং আর্টিকেল 49-এ রয়েছে মনুমেন্ট, জাতীয় সৌধ এবং ঐতিহাসিক স্থান সংরক্ষণ ও রক্ষা। ক্লিয়ার? তারপরে দেখো লাস্টে বলা আছে নাগরিকের দায়বদ্ধতা, যেটা আর্টিকেলের 51-এ, যেটা আমরা বললাম একটু আগে যে 11টি মৌলিক কর্তব্য এই ধারায় বর্ণিত আছে। আর্টিকেল 51A নাগরিকের দায়বদ্ধতা। ক্লিয়ার? চলো নেক্সট দেখো শাসন বিভাগ, রাষ্ট্রপতি ও রাজ্যপাল সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু ধারা। দেখো প্রথমেই দেখতে পাবো আর্টিকেল 52, ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে বলা হয়েছে আর্টিকেল 52-তে। আর্টিকেল 54 কি আছে? রাষ্ট্রপতির নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কিত যে আর্টিকেল, সেটা হলো আর্টিকেল 54, এবং আর্টিকেল 55 হলো, ভালো করে বোঝো, আর্টিকেল 55 হলো রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি। রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি হলো আর্টিকেল 55। আর্টিকেল 52 ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে আছে, আর্টিকেল 54 রাষ্ট্রপতি নির্বাচন, এবং আর্টিকেল 55 হলো রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি, এবং আর্টিকেল 60 যেটা রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানো হয় আর্টিকেল 60, এবং আর্টিকেল 61-এ রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট পদ্ধতি রয়েছে, এবং আর্টিকেল 72-এ রাষ্ট্রপতি কোনো আসামির মৃত্যুদণ্ড রদ করতে পারে এ ধারা অনুযায়ী। কোনো আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হলে রাষ্ট্রপতি চাইলে সেটা রদ করতে পারে। কত নম্বর ধারা অনুযায়ী? আর্টিকেল 72 অনুযায়ী। নেক্সট দেখো আর্টিকেল 123, সংসদের অধিবেশন বন্ধ থাকলেও রাষ্ট্রপতি এখানে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারে। ক্লিয়ার? তো এই ছিল রাষ্ট্রপতির সঙ্গে গুরুত্বপূর্ণ কতগুলো ধারা, যেগুলো কিন্তু বারবার তোমাদের এক্সামে রিপিট হয়। এবং দেখো রাজ্যপালের ক্ষেত্রে আর্টিকেল 153, রাজ্যের শাসনতান্ত্রিক প্রধান। দেখো রাজ্যপালের ক্ষেত্রে প্রতিটি রাজ্যে একটি করে রাজ্যপাল থাকার কথা বলা হয়েছে 153 নম্বর ধারায়। প্রতিটি রাজ্যে একটি করে রাজ্যপাল বা গভর্নর থাকার কথা বলা হয়েছে 153 নম্বর ধারায়, এবং রাজ্যপাল নিয়োগের যে আর্টিকেল, সেটা হলো আর্টিকেল 155। ক্লিয়ার? একইভাবে প্রতিটি রাজ্যে একটি করে মুখ্যমন্ত্রী থাকার কথা বলা হয়েছে 164 নম্বর ধারায়। ক্লিয়ার? এরপরে দেখো নেক্সট সংসদ এবং অর্থ ব্যবস্থা, পার্লামেন্ট অ্যান্ড মানি। দেখো সরকার প্রথম স্টেজে রয়েছে সরকার, আর্টিকেল 75-3 মন্ত্রিপরিষদ লোকসভার নিকট দায়বদ্ধ থাকবে। তাহলে মন্ত্রিপরিষদ কার নিকটে দায়বদ্ধ থাকে? লোকসভার নিকটে। এবং কত নম্বর আর্টিকেলে? 75-এর 3 নম্বর আর্টিকেলে। এবং আর্টিকেল 76-এ রয়েছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। এবং তারপরে নেক্সট স্টেজ দেখো পরিচালনা আছে স্পিকার এবং ডেপুটি স্পিকারের যে নিয়োগ, সেটা বলা হয়েছে আর্টিকেল 93-তে। এবং কিছু বিশেষ ক্ষেত্রে সংসদের যৌথ অধিবেশন বসে আর্টিকেল 108 নম্বর অনুযায়ী। তারপরে দেখো মানি বা অর্থ, যেটা থার্ড স্টেজ, যেটা হচ্ছে আর্টিকেল 110-এ রয়েছে অর্থ বিলের সংজ্ঞা রয়েছে আর্টিকেল 110-এ, এবং বাজেটের সংখ্যা রয়েছে আর্টিকেল 112-তে। তাহলে এই ধারাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট এরপরে দেখো বিচার ব্যবস্থা তুলনামূলক ম্যাট্রিক্স। দেখো দুটি জিনিস রয়েছে, প্রতিষ্ঠা এবং রিট জারি করার ক্ষমতা। প্রতিষ্ঠা তো আমরা জানিনি, একটু জেনবো এবারে, এবং রিট জারি করার ক্ষমতাটা একটু আগে বললাম। দেখো সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা যেটা বলা হয়েছে আর্টিকেল 124 সুপ্রিম কোর্ট এখানে বলা আছে। ভারতীয় সংবিধানের 124 নং ধারায় সুপ্রিম কোর্ট গঠন ও প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এই ধারা অনুযায়ী ভারতের একজন প্রধান বিচারপতি এবং অনধিক 33 জন অন্য বিচারক নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়, যাদের রাষ্ট্রপতি নিযুক্ত করেন। সংবিধানের 5ম অংশের পার্ট ভি 124 থেকে 147 নম্বর ধারায় সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী বর্ণিত আছে। ক্লিয়ার? এবং রিট জারি করার ক্ষমতা যদি আমরা দেখি, তাহলে আর্টিকেল 32-এ মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে। এবারে হাইকোর্ট গঠন রয়েছে 216 নম্বর ধারাতে, এবং প্রতি রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে 214 নম্বর ধারা অনুযায়ী। 215 নম্বর ধারায় হাইকোর্টকে রেকর্ড আদালত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সংবিধানের 214 থেকে 231 নম্বর ধারায় হাইকোর্টের প্রতিষ্ঠা, গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং আর্টিকেল 226 আমরা দেখব কিছু বিশেষ ক্ষেত্রে হাইকোর্ট রিট জারি করার ক্ষমতা রাখে। ক্লিয়ার?
তাহলে আর্টিকেল 32-এ সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে এবং আর্টিকেল 226-এ হাইকোর্ট রিট জারি করতে পারে। নেক্সট দেখো সাংবিধানিক প্রতিষ্ঠান রাষ্ট্রের অভিভাবক। প্রথমে রয়েছে অডিট ও আইন। আর্টিকেল 148 কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সি অ্যান্ড এজি এবং আর্টিকেল 165-তে রয়েছে অ্যাডভোকেট জেনারেলের কথা। ঠিক আছে, এ দুটি গুরুত্বপূর্ণ। এবং অর্থ, তারপরে দেখো অর্থ আর্টিকেল 280-তে রয়েছে অর্থ কমিশনের কথা। তারপরে দেখো নির্বাচন, আর্টিকেল 324-এ রয়েছে ইলেকশন কমিশন সম্পর্কিত ব্যাখ্যা রয়েছে আর্টিকেল 324-এ। এবং প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটাধিকার দেওয়া হয়েছে আর্টিকেল 326 নম্বর ধারায়। আর্টিকেল 326-এ প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটাধিকার দেওয়া হয়েছে। তারপরে দেখো পাবলিক সার্ভিস, আর্টিকেল 312 সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা, যেটা হচ্ছে IAS অর্থাৎ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আর্টিকেল 312-তে রয়েছে। এবং আর্টিকেল 315-তে রয়েছে কেন্দ্র এবং রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন, যেটা UPSC অ্যান্ড PSC। তাহলে কেন্দ্র রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের আর্টিকেল রয়েছে আর্টিকেল 315-তে। ক্লিয়ার? এগুলো কিন্তু সব গুরুত্বপূর্ণ, যেগুলো প্রথম থেকে বলে আসছি সব। নেক্সট দেখো প্রশাসন, তহবিল এবং সংরক্ষণ, যার মধ্যে রয়েছে 3টি স্টেপ। প্রথম স্টেপে রয়েছে স্থানীয় প্রশাসন। দেখো স্থানীয় প্রশাসনে 243 রয়েছে পঞ্চায়েত। আর্টিকেল 243-এ লেখা আছে পঞ্চায়েত। পঞ্চায়েতের রাজ ব্যবস্থা বা গ্রামীণ স্থানীয় স্বায়ত্তশাসনের সাথে যুক্ত 243 আর্টিকেল। এবং আর্টিকেল 243A কিসের সাথে যুক্ত? গ্রাম সভার ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কিত, যা গ্রামের স্তরে কাজ করে, সেটা হচ্ছে আর্টিকেল 243 এর সাথে যুক্ত। ক্লিয়ার? তারপরে দেখো জাতীয় তহবিল, আর্টিকেল 266 কনসোলিডেটেড ফান্ডস অ্যান্ড পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া অ্যান্ড অফ দ্য স্টেটস। কি বলেছে আর্টিকেল 266-তে? ভারত এবং রাজ্যগুলির একত্রিত তহবিল এবং পাবলিক অ্যাকাউন্ট সংক্রান্ত বিধানের সাথে সম্পর্কিত আর্টিকেল 266। এটি সরকারি রাজস্ব সংগ্রহ, ঋণ গ্রহণ এবং সংসদ বা বিধানসভার অনুমোদন ছাড়া অর্থ ব্যয়ের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, যা আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করে। আর্টিকেল 266-তে এটা বলা আছে। এবং আর্টিকেল 267 বলা আছে আপাতকালীন তহবিল। ক্লিয়ার? নেক্সট দেখো নীতি ও সংরক্ষণ, আর্টিকেল 335-এ আছে চাকরির ক্ষেত্রে SC এবং STদের সংরক্ষণের ব্যবস্থা রয়েছে আর্টিকেল 335-এ। এবং আর্টিকেল 343-এ রয়েছে কেন্দ্রের সরকারি ভাষা। এই ছিল 3টি গুরুত্বপূর্ণ স্টেজ। নেক্সট আসবো, দেখো জরুরি অবস্থা, থ্রেট লেভেল ম্যাট্রিক্স, খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে বোঝো। আর্টিকেল 352 জাতীয় রাজ্য আর্থিক 3টি কিন্তু আমাদের জরুরি অবস্থা রয়েছে, যেটা আমরা একটু আগে পড়ছিলাম জরুরি অবস্থা। সেই জরুরি অবস্থা 3টি রয়েছে, জাতীয়, রাজ্য এবং আর্থিক। তো জাতীয় জরুরি অবস্থা আর্টিকেল 352 নম্বর অনুযায়ী রাষ্ট্রপতি জারি করতে পারে। দেশের জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় রাষ্ট্রপতির দ্বারা। এবং 3টি জরুরি অবস্থা কিন্তু রাষ্ট্রপতি ঘোষণা করতে পারে। এবং দ্বিতীয় দেখো আর্টিকেল 356, যেখানে রাজ্যের জরুরি অবস্থা ঘোষণা বা যাকে রাষ্ট্রপতি শাসন বলা হয়, সেটা হচ্ছে 356। এবং লাস্ট দেখো আর্টিকেল 360, যেটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা, যেটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হচ্ছে 360 নম্বর ধারা আর্টিকেলে, 360 নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতি কর্তৃক। ক্লিয়ার? খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট একটি জীবন্ত দলিল সংবিধান সংশোধন, আর্টিকেল 368 সংসদের অনুমোদন সাপেক্ষে সংবিধানের সংশোধনের অধিকার। ক্লিয়ার? এই বাছাই করা অনুচ্ছেদগুলো বারবার রিভিশন করুন। ভারতের সংবিধান শুধু একটি আইন নয়, এটি আমাদের রাষ্ট্রের ব্লুপ্রিন্ট। ভবিষ্যতের জন্য শুভকামনা। তাহলে এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে এবং তোমরা এটার থেকে খুব উপকৃত হয়েছো। যারা আজকের ক্লাসটি পছন্দ করেছো প্রত্যেকে কিন্তু লাইক করবে এবং কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের ক্লাসটি কেমন লাগলো। এবং প্রত্যেকে কিন্তু ক্লাসটি প্রচুর পরিমাণে শেয়ার করবে। এবং আজকের এই ক্লাসটি সম্পর্কে তোমাদের কত কী আইডিয়া হলো সে সম্পর্কে আমি কিন্তু তোমাদের জন্য কতগুলো কোশ্চেন অ্যান্সার রেখেছি, সেগুলো প্র্যাকটিস করে আমি আজকের ক্লাস শেষ করব। দেখো প্রথমে কি আছে তোমাদের জন্য। দেখো প্রথম প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে? তোমাদের সামনে অপশান রয়েছে। এবং দেখো অপশান এতে রয়েছে 61 নম্বর ধারা, অপশান বিতে রয়েছে 32 নম্বর ধারা, অপশান সিতে রয়েছে 221 নম্বর ধারা এবং অপশান ডিতে রয়েছে 17 নম্বর ধারা। তো এটা আশা করি তোমরা প্রত্যেকে পারবে, কারণ আমরা একটু আগে আলোচনা করলাম যে অপশান নম্বর বি হবে সঠিক উত্তর। এখানে 32 নম্বর ধারা অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে। নেক্সট দেখো নাগরিকত্ব কোন আর্টিকেলে রয়েছে? ওভার কিন্তু উত্তর দেওয়া রয়েছে, তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো না একবার। নাগরিকত্ব রয়েছে অপশান নম্বর সি, আর্টিকেল 5 থেকে 11-র মধ্যে। নেক্সট নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারে?
আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারে আর্টিকেল 360 অনুযায়ী, এবং 352 নম্বর ধারা অনুযায়ী জারি করতে পারে জাতীয় জরুরি অবস্থা, 356 নম্বর ধারা অনুযায়ী জারি করতে পারে রাজ্যের রাষ্ট্রপতি শাসন বা রাজ্যের জরুরি অবস্থা, এবং 360 নম্বর ধারা অনুযায়ী জারি করতে পারে আর্থিক জরুরি অবস্থা। ওকে, তো প্রশ্নগুলো কেমন লাগলো? তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত আমি রাখলাম। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে, এবং প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ থাকবে, যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং প্রত্যেকেই কিন্তু আজকের এই ক্লাসটি প্রচুর পরিমাণে শেয়ার করো, এই দায়িত্ব তোমাদের, এবং প্রত্যেকের লাইক কমেন্ট এবং শেয়ার কিন্তু অবশ্যই করবে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ইন্টারেস্টিং ক্লাসে।